ইসলামের স্বর্ণযুগ শুরু হয়েছিল অষ্টম শতকে। এটি এমন একটি সময়কাল যা ছিল ইসলামী সমৃদ্ধি, জ্ঞানের প্রসার এবং মধ্যপ্রাচ্যের ভূমিতে নতুন করে দৃষ্টি নিবদ্ধ করার যুগ। এই সময় বাগদাদ নামক এক মহান নগরীর আত্মপ্রকাশ ঘটে, যা ধীরে ধীরে এই স্বর্ণযুগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি হয়ে ওঠে বিশ্বব্যাপী স্বীকৃত জ্ঞান ও অগ্রগতির প্রতীক। একসময় এই নগরীর জনসংখ্যা পৌঁছে যায় প্রায় 10 লক্ষে। এই নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে অসংখ্য গ্রন্থাগার, যেগুলো জ্ঞানগর্ভ পাণ্ডুলিপি ও গবেষণাধর্মী গ্রন্থ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত জ্ঞান পিপাসু পণ্ডিতদের আকৃষ্ট করত। এ সমস্ত পণ্ডিত পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি ছিল বায়াত আল হিকমা, অর্থাৎ প্রজ্ঞার গৃহ। এটি ছিল বাগদাদের সবচেয়ে বড় গ্রন্থাগার এবং জ্ঞানের ক্ষেত্রে এক অনন্য প্রভাবশালী প্রতিষ্ঠান। এখান থেকে শিল্প, ইতিহাস, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং আরো বহু ক্ষেত্রে সমসাময়িক যুগের অগ্রগতির সূচনা হয়। বাগদাদের শাসক গোষ্ঠী অর্থাৎ আব্বাসীয় খলিফারা সরাসরি পৃষ্ঠপোষকতা করতেন এসব পণ্ডিত, বিজ্ঞানী এবং চিন্তাবিদদের, যারা জ্ঞান অন্বেষণের আশায় এই নগরীতে ছুটে আসতেন। ইসলামের স্বর্ণযুগ ছিল সত্যি এক অভূতপূর্ব দৃশ্য, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সব ভালো কিছুরই একদিন শেষ হয়ে যায়। বাগদাদের গৌরবময় দিনগুলো শেষ প্রান্তে শহরটির রাজধানীর মর্যাদা ছিল আব্বাসীয় খলিফাদের হাতে। আব্বাসীয়রা ছিলেন ইসলামী ইতিহাসের তৃতীয় প্রধান খিলাফত, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালের পর মধ্যপ্রাচ্যে শাসন ক্ষমতা অধিষ্ঠিত হন। অষ্টম শতকের মাঝামাঝি সময় উমাইয়া খিলাফতকে পরাজিত করে ক্ষমতায় আসা আব্বাসীয়রা, তাদের নামকরণ করা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নাম অনুসারে। খুব অল্প সময়েই তাদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপ থেকে লেভান্ত ও সিরিয়া, উত্তর আফ্রিকা, ইরাক এবং তার বাইরেও বিস্তৃত এক বিশাল অঞ্চলে। তখনকার বিশ্বে আব্বাসীয় খিলাফত এক ভয়ঙ্কর শক্তিধর সাম্রাজ্যে পরিণত হয়েছিল, যাদের অবহেলা করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু যখন মঙ্গলরা বাগদাদের দরজায় কড়া নাড়ে, তখন আব্বাসীয়দের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষার সূচনা হয়। মঙ্গলরা ছিল আব্বাসীয়দের থেকে সম্পূর্ণ ভিন্ন এক জাতি। তারা ছিল যাযাবর ও গবাদি পশু পালনকারী, যারা স্থায়ী বসতি গড়ার বদলে সর্বদা চলাফেরায় অভ্যস্ত ছিল। এই অনিশ্চল জীবনধারার ফলে তারা প্রায় সংঘাতে জড়িয়ে পড়ত স্থায়ী ও সভ্যতা গঠিত সমাজগুলোর সঙ্গে। এই সংঘর্ষগুলোতে মঙ্গলরা পরিচিত ছিল এক ধরনের ভিন্নধর্মী এবং বর্বর যুদ্ধ কৌশলের জন্য, যা ছিল তাদেরকে ভয়ের অন্যতম কারণ। মঙ্গলরা এতটাই বিধ্বংসী ছিল যে তাদের আক্রমণ থেকে রক্ষা পেতে চীনের মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল। তারা পরিচিত ছিল ভীতিকর ও সন্ত্রাসভিত্তিক কৌশল ব্যবহারের জন্য। তবে সাধারণত তারা যুদ্ধে নামার আগে স্থানীয় শাসকদের আত্মসমর্পণের একটি সুযোগ দিত, কিন্তু যদি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হতো তবে তার পরিণতি হতো ভয়াবহ। যেখানেই মঙ্গলদের পদার্পণ হতো সেখানেই দেখা দিত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও রক্তস্নান। যদিও তারা স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না, তবুও তারা জমি দখল করতে ভালোবাসত, নিজেদের যাযাবর জনগোষ্ঠীর জন্য আরো জায়গা ও সম্পদ নিশ্চিত করতে চাইত। এভাবে তেমুজিন নামের এক ব্যক্তি সব মঙ্গল গোত্রকে একত্রিত করেন এবং চেঙ্গিস খান নামে পরিচিত হন। তিনি শুরু করেন এমন এক ধ্বংসযজ্ঞের শৃঙ্খল, যার পরিণতি গিয়ে থামে বাগদাদের পোড়ামাটিতে। চেঙ্গিস খানের নাতি হালাগু খান যখন ক্ষমতা অধিষ্ঠিত হন, তখন মঙ্গল সাম্রাজ্য আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করতে শুরু করে। হালাগু সিরিয়া পর্যন্ত নিজের কর্তৃত্ব বিস্তার করেন এবং একসময় তার দৃষ্টি পড়ে পার্সের ইলখানাত অঞ্চলকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে আনার দিকে। এই প্রচেষ্টায় হালাগু সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন একটি শিয়া গোষ্ঠীর সঙ্গে, যাদের বলা হতো হাসাসিন বা অ্যাসাসিনস। তবে সময়ের সঙ্গে সঙ্গে হালাগু এই প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হন এবং সামনে এগোনোর পথে তার পরবর্তী লক্ষ্য হয়ে ওঠে বাগদাদ। এদিকে বাগদাদে আব্বাসীয় খলিফাতন্ত্র দীর্ঘ বছর ও বহু খলিফার শাসনের পরে ক্রমে রাজনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এমনকি তারা মঙ্গলদের খাজনা প্রদান করতে বাধ্য হয়েছিল, যা ছিল তাদের প্রভাবহীনতার একটি প্রতীক। কিন্তু তখনকার খলিফা আল মুস্তাসিম এই বিপদের ইঙ্গিতকে খুব একটি গুরুত্ব দিয়ে দেখেননি। যদিও তখনই চারদিকে ছড়িয়ে পড়ছিল হালাগু খানের অগ্রযাত্রা ও অভিসন্ধির গুঞ্জন, খলিফা যেন তাতে বিচলিত ছিলেন না। এর পেছনে আংশিকভাবে দায়ী ছিলেন তার প্রধান উপদেষ্টা বা গ্র্যান্ড ভিজিয়ার, যিনি পরিস্থিতির গভীরতা বুঝেও খলিফাকে যথাযথভাবে সতর্ক করেননি। ধারণা করা হয় তার নিজস্ব একটি গোপন উদ্দেশ্য ছিল, যা সরাসরি খলিফার স্বার্থের পরিপন্থী ছিল। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, পূর্বে খলিফা কিছু কঠোর নির্দেশনা ও আদেশ জারি করেছিলেন, যার ফলে তিনি তার বহু শিয়া প্রজার এমনকি নিজের প্রধান উপদেষ্টার মনে অপমান ও ক্ষোভ জন্ম দেন। ফলে অনেক ইতিহাসবিদ ও গবেষকের বিশ্বাস এই গ্র্যান্ড ভিজিয়ারই ছিলেন সেই ব্যক্তি যিনি শুধু মঙ্গল আক্রমণের ধারণাকে স্বাগত জানাননি, বরং তাদের বাগদাদের ভূমিতে আমন্ত্রণ জানাতে ভূমিকা রেখেছিলেন। এছাড়া খলিফা আল মুস্তাসিম যে কোনো কারণেই হোক মঙ্গলদের ইচ্ছা, সাহস ও সামরিক শক্তিকে চরমভাবে অবমূল্যায়ন করেছিলেন। মঙ্গল আক্রমণের বিষয়ে তিনি প্রথম যে সংকেতটি পেয়েছিলেন তা ছিল হালাগু খানের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি, যেখানে স্পষ্টভাবে বলা হয় বাগদাদ খলিফার আত্মসমর্পণ চাই। এই বার্তাটি ছিল একটি গুরুতর সতর্কতা, যা খলিফার সতর্ক হওয়ার প্রথম সুযোগ হতে পারত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো
খলিফা আল মুস্তাসিম এই চিঠির উত্তরে একটি চরম হুঁশিয়ারি পাঠান। তিনি বলেন, তোমরা যেদিক থেকে এসেছো সেদিকেই ফিরে যাও, না হলে এই শহরের অবরোধে প্রস্তুত হও। সমস্যা হলো, খলিফা বিশ্বাস করতেন যদি মঙ্গোলরা সত্যি আব্বাসীয় রাজধানী আক্রমণ করে তাহলে সমগ্র মুসলিম জাহান এক হয়ে বাগদাদ রক্ষায় এগিয়ে আসবে। কিন্তু খুব দ্রুতই তিনি উপলব্ধি করেন এই বিশ্বাস ছিল একটি ভয়াবহ ভ্রান্তি। অবশেষে 1258 সালের 29 জানুয়ারি মঙ্গোলরা অবরোধ করে বসে ইসলামের স্বর্ণযুগের কেন্দ্রস্থল জ্ঞান ও সভ্যতার নগরী বাগদাদ। আব্বাসীয়দের সেই মুহূর্তে একটি দুর্বল, অনাহারক্লিষ্ট ও অপ্রস্তুত সেনাবাহিনী ছিল, যারা মঙ্গোলদের বিশাল বাহিনীর মোকাবেলায় মোটেও প্রস্তুত ছিল না। যেখানে খলিফা আশা করেছিলেন সমগ্র মুসলিম বিশ্ব এক হয়ে প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু বাস্তবে তাদের সাড়া ছিল নির্বিকার ও নিষ্ক্রিয়। অন্যদিকে মঙ্গোল বাহিনী ছিল যুদ্ধ কৌশলের এক বিস্ময়কর উদাহরণ। তাদের সংঘবদ্ধতা, নির্মমতা ও পরিকল্পনা ছিল ভয়ানক রকমের কার্যকর। এর কিছুদিন পরেই খলিফা আল মুস্তাসিম তার আগের অদ্যুত্বতা ভুলে গিয়ে হালাগুর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার অনুরোধ জানান, কিন্তু মঙ্গোল খানের তরফ থেকে সেই আবেদন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়। তারা একবারই শান্তিপূর্ণ আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিল এবং সেই সুযোগ ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। অবরোধ চলতেই থাকে। 1258 সালের 10 ফেব্রুয়ারি খলিফা আল মুস্তাসিম নির্বিকার আত্মসমর্পণ করেন। মঙ্গোলরা তার আত্মসমর্পণ গ্রহণ করে এবং এরপর টানা 3 দিন কিছুই ঘটে না। বাগদাদের নাগরিকদের প্রতিটি ঘন্টা কাটতে থাকে ভয় ও অজানা আতঙ্ক নিয়ে। কিন্তু সেই উৎকণ্ঠা ছিল নগণ্য, কারণ যে ভয়াবহতা তাদের জন্য অপেক্ষা করছিল তা ছিল কল্পনাতীত। 1258 সালের 13 ফেব্রুয়ারি হালাগু খান ও তার মঙ্গোল বাহিনী বাগদাদে প্রবেশ করে। শহরে প্রবেশের আগে মঙ্গোলরা মাত্র একবার একটি সতর্কবার্তা দেয়। এটি ছিল কেবল নেস্টেরীয় খ্রিস্টানদের উদ্দেশ্যে, যাদের প্রতি হালাগুর কিছু সহানুভূতি ছিল। তাদের জানানো হয়, তোমরা নিরাপদ থাকবে। বাকি শহরের জন্য সেই বার্তা ছিল নীরব কিন্তু রক্তমাখা। হালাগু খানের বার্তা ছিল সংক্ষিপ্ত ও স্পষ্ট, তোমরা গির্জায় নিজেদের তালাবদ্ধ করে রাখো এবং বাইরে বের হয়েও না। তার মা ও প্রিয়তম স্ত্রী ছিলেন নেস্টোরীয় খ্রিস্টান, তাই তিনি তাদের প্রতি একটু সহানুভূতিশীল ছিলেন। কিন্তু বাকি বাগদাদের জনগণের জন্য এমন কোনো করুণা বরাদ্দ ছিল না। পরবর্তী 1 সপ্তাহ জুড়ে ধ্বংসযজ্ঞ, রক্তপাত ও লুটপাটে শহর ভরে ওঠে। এমনকি শহরের সম্মানিত অভিযাত্রাও রেহাই পাননি। হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। আর খলিফা আল মুস্তাসিমের কি হয়েছিল তা নিয়ে রয়েছে ভিন্ন মত। একটি গল্প অনুযায়ী তাকে বন্দী করে রাখা হয় তার নিজের সোনা ও ধনরত্নে ভর্তি একটি কক্ষে। এ সময় হালাগু খান তাকে কটাক্ষ সুরে বলেছিলেন, যত খুশি তোমার ধন সম্পদ খাও, তোমার তো এতই ভালোবাসা এসবের প্রতি। এই কাহিনী অনুসারে খলিফা ধীরে ধীরে অনাহারে মৃত্যুবরণ করেন। তবে আরেকটি প্রচলিত বিশ্বাস হলো, হালাগু মনে করতেন যদি রাজবংশের রক্ত বাগদাদের মাটিতে গড়িয়ে পড়ে তবে তা প্রাকৃতিক দুর্যোগের আকারে মহাবিপর্যয় ডেকে আনতে পারে। তাই তিনি খলিফাকে একটি দামি কার্পেটে পেঁচিয়ে ফেলেন যাতে কোনো রক্ত ছিটকে মাটিতে না পড়ে, এবং তারপর তাকে গোড়ার পায়ের নিচে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করা হয়। ফলাফল যাই হোক না কেন, ইসলামিক স্বর্ণযুগের শেষ শাসক ও তার কেন্দ্রস্থল নগরী দুটোই একসাথে ইতিহাসের পরিণতি ভোগ করে। ইতিহাসবিদদের মতে এই ধ্বংসযজ্ঞে মোট মৃত্যু সংখ্যা 90,000 থেকে 10 লক্ষ পর্যন্ত হতে পারে। এর মধ্যে ছিল বিপন্ন প্রতিরক্ষা বাহিনী, পুরুষ, নারী ও শিশুরা, যারা কেউই এ নারকীয়তা থেকে রক্ষা পায়নি। বাগদাদ শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, আর যা কিছু অবশিষ্ট ছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সব পুড়ে ছাই হয়ে যায়। বলা হয়ে থাকে বাগদাদের গণহত্যার ভয়াবহতায় টাইগ্রিস নদীর পানি রক্তে লাল হয়ে গিয়েছিল। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল ইতিহাসের এক অপরিমেয় মানসিক ধ্বংসযজ্ঞ। বিজয়ী মঙ্গোলরা হাজার হাজার পাণ্ডুলিপি, বই ও দুর্লভ মূল্যবান গ্রন্থ সবকিছু টাইগ্রিস নদীতে ছুঁড়ে ফেলে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, বইয়ের কালি মিশে গিয়ে নদীর পানি কালো বর্ণ ধারণ করেছিল। ধ্বংস হয়ে গেল সেই সব অমূল্য জ্ঞানের উৎস যেগুলো আর কখনো কেউ পড়তে পারবে না। হাউস অব উইজডম, জ্ঞান ভাণ্ডারের যে কেন্দ্রটি শত শত বছর ধরে বিশ্বকে আলো দিচ্ছিল, এখন থেকে তা শুধু অতীতের এক ভগ্ন স্মৃতি। 1258 সালের বাগদাদ অবরোধ ধ্বংস কেবল আব্বাসীয় খেলাফতের জন্যই নয়, বরং এটি ছিল সমগ্র মুসলিম বিশ্ব, এমনকি পৃথিবীর জ্ঞান ও মানব ইতিহাসের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন একটি স্বর্ণযুগ যেখানে সমৃদ্ধি, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও দর্শন পল্লবিত হচ্ছিল, সেই সময়কালটি এভাবে শেষ হয়ে যায়। লক্ষ লক্ষ পাণ্ডুলিপি ও গ্রন্থ যা আর কখনো কেউ পড়তে পারবে না। হাজার বছরের জ্ঞান ও অগ্রগতি যা ভবিষ্যৎকে আলোকিত করতে পারত, তার স্বপ্ন শেষ হয়ে যায় মাত্র 13 দিনের ধ্বংসযজ্ঞে। বাগদাদের পতন ছিল একটি বিকাশমান সভ্যতার কেন্দ্রের পতন। এটি ছিল এমন একটি স্থান যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ দিনের পর দিন হেঁটে আসত শুধু হাউস অব উইজডমে শিক্ষা লাভের আশায়। দুঃখজনকভাবে আমরা অনেকেই সেই ইতিহাস ভুলে গিয়েছি। এটি ছিল একটি শহর, একটি যুগ যা জ্বলন্ত ছাইয়ের নিচে চাপা পড়ে মানব সভ্যতার অন্যতম উজ্জ্বল অধ্যায় হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে।